সংসদে শুনানির সকল কাগজপত্র নিয়ে মায়া চলে আসে হাসপাতালে। এসেই বাইরে শুধু দুজন গার্ডকে দেখতে পায়। তারেকের দিকে তাকিয়ে মায়া বলে, তুমি বাসায় চলে যাও। নো ম্যাম, আমি এখানে আপনাদের পাহারা দিব, রিস্ক নিতে চাই না আপনাদের নিয়ে। মায়া মাথাটা উপর নিচ করে ভিতরে চলে যায়। ভিতরে আসতেই মায়ার মাথা গরম হয়ে গেল। রাজের সামনে দাঁড়িয়ে আছে মেয়ে নার্স। রাজের গা উদম হয়ে আছে, ব্যান্ডেজ করা বুকটা ফাঁকা রাখা প্রয়োজন, ওখানে জখম হয়ে আছে, কিছু মেডিসিন দেওয়া প্রয়োজন। তাই নার্সের আশা, কিন্তু নার্সের সেবা দ্বারা ভিন্ন কিছু প্রকাশ পায়। রাজের সেবার সাথে যেন সিডিউস করার এক কৌশল নার্সের হাতের ভঙ্গিতে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটে হাসি ফুটিয়ে রাজের উপর ঝুঁকে পড়ল মাত্র। রাজ একটা নাইফ নিল হাতে, সেও হয়তো কিছু একটা করতে নিয়েছিল। মায়া এটা দেখে খুশিই হয়, তার স্বামী এমন মেয়েদেরকে গায়ে ঘেঁষতে দেয় না, তাই দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। কিন্তু মায়াকে হতাশ করে রাজ নাইফ নেওয়ার পর পাশের টেবিলের ওপর একটি প্যাকেটে আনা ফলগুলোর মাঝে থেকে আপেল নিল, তারপর নাইফ দিয়ে আপেল কাটছে। মায়া এবার রাগে গজগজ করে উঠল। রাজ না দেখেও ঠোঁট প্রসারিত করে। আসলে কি রাজ দেখেনি মায়াকে? এমন কি সম্ভব? রাজের সোজাই তো দরজাটা, সেখানে তার বউ এসে দাঁড়াবে আর সে দেখবে না? এটা হয় নাকি? রাজ মায়াকে দেখেই নাইফটা কাজে লাগালো না। দেখতে চায় বউ তার মায়াবতী রূপ ধারণ ছেড়ে কী রূপ ধারণ করে। নার্স রাজের বুকের উপর ক্ষততে হাত বাড়িয়ে দিল। একটু ব্যথায় রাজ বলে, আউচ! খুব লেগেছে স্যার, আমি আস্তে করে মেডিসিন দিয়ে দিচ্ছি, দেখবেন ব্যথা লাগবে না। আহা, কি দয়ালু নার্স! পুরুষ মানুষকে সিডিউস করতে এরাই তো এক্সপার্ট। রাজ মায়ের দিকে চোখ টিপ দিয়ে নার্সের উদ্দেশ্যে বলে, এখনও কোনো ব্যথা লাগেনি, তবে লাগবে। মানে? বোমা রেডি হয়ে গেছে, এখন শুধু ফাটার অপেক্ষা। বুঝতে পারলাম না স্যার। আমার বউটা আস্ত একটা বোমা, যে ফাটলে জীবন হয়ে যাবে কয়লা। নার্স মৃদু হাসল। রাজ আবারও বলল, বাঘিনী দেখেছ কখনো? চিড়িয়াখানায় ছোটবেলায় যেতাম, তখন একটু বাঘ দেখা হতো, কিন্তু বাঘিনী ছিল কি না মনে পড়ছে না। চিড়িয়াখানায় বাদেও মানুষরূপী একটা বাঘিনী আছে, যার কবলে পড়লে আর জীবন বাঁচানো সম্ভব না। কে সে? মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। লুক অ্যাট হার, শি ইজ নাও ইন এ কিডিং মুড। নার্স পিছনে ঘুরে তাকালো। মায়াকে দেখেও স্বাভাবিক আছে। মায়াকে তো আর চেনে না, তবে রাজের কথা শুনে একটু ভ্রু কুঁচকে আসে। মায়া মৃদু হেসে এগিয়ে আসে। রাজ মায়ার এই মৃদু হাসির সাথে এগিয়ে আসা দেখে ঘাড় কাত করে বলে, মেরা বিবি হাসি তো সামনে বলো ফাঁসি। আপ কেয়া করোগি নার্স বেহেনজি? মায়া এগিয়ে এসে এক পলক রাজের দিকে চোখ বুলিয়ে আবারও নার্সের দিকে ফিরে বলে, রোগীর সেবা করতে এসে সিডিউস করতে আসাটা একটা আর্ট হয়ে গেছে, তাই না? সরি ম্যাম, ছেলেদের জন্য কি মেয়ে নার্স আছে শুধু? ছেলে নার্সরা নেই? আছে ম্যাম, অন্যান্য কাজে ব্যস্ত, এখন শিডিউল অনুসারে আমি এখানে আছি। আপনি অন্য রোগী দেখুন, আমার স্বামী ব্যতীত। তাহলে স্যারের ইনজিউর্ড ছেলে নার্স পাঠাবেন। ওকে ম্যাম। নার্স চলে যেতে নেয়। রাজের দৃষ্টি শুধু মায়ার দিকে। মায়া ফলের পাশে কিছু নতুন গ্লাভস দেখে, যেটা কেউ ব্যবহার করেনি। ওখান থেকে একজোড়া গ্লাভস নিয়ে হাতে ঢুকিয়ে গলা উঁচিয়ে বলে, ওয়েট। নার্স থেমে পিছনে ঘুরে, আমাকে বলছেন ম্যাম? ইয়াপ। জি ম্যাম, বলুন। মায়া পার্স থেকে টাকা নিল। নার্সের সামনে এসে নার্সের বাম হাত ধরে টাকাগুলো দিয়ে বলে, এখানে কিছু টাকা আছে, টাকাটা দিয়ে নিজে ট্রিটমেন্ট করাবেন। ভ্রুকুটি করে নার্স বলে ওঠে, আমার ট্রিটমেন্ট মানে? আমার তো কিছু হয়নি ম্যাম, এবার হবে। বলেই মায়া নার্সের হাত মুচড়ে পিছনে ঘুরিয়ে শক্ত করে এক টান দিল। মেয়েটি এবার ব্যথায় কুঁকড়ে ওঠে। রাজ ব্যথাতুর করে মুখটা আউচ করে ওঠে। নার্স চিৎকার দিয়ে বলে, উফ, খুব লাগছে ম্যাম। অন্যের স্বামীর দিকে নজর দেওয়ার আগে ভাবা উচিত যে কারো সংসারের মধ্যে নিজেকে বেশ্যা হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। ঘরের বউ যেমনই হোক, সে কিন্তু বৈধ। বাইরের মেয়েরা কিন্তু রাস্তা অবধি সীমাবদ্ধ, আর রাস্তার মেয়েকে রাস্তাটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেই। মায়া আরও জোরে মুচড়ে ধরেছে মেয়েটির হাত। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে। ভাবতেই অবাক লাগে, নতুন কেউ এমন দৃশ্য দেখলে মেয়েটার প্রতি দয়া দেখাবে, কিন্তু এই মেয়ে যে একটু আগেই কাউকে নিজের দিকে আকর্ষিত করতে চাইছিল, এটা একবারও বুঝতে চাইবে না, বা জানার আগ্রহ হয়তো দেখাবে না। সমাজের লোকজন এমনই হয়, উপরের অংশ দেখে গভীরের গল্পটা জানতে চায় না। মায়া কাউকে জানানোর দায় রাখে না। আর মায়ার স্বামী, সেও মায়াকে দায়ভার বইতে বলেও না।
নার্স মেয়েটিকে মেঝেতে ছুঁড়ে মেরে মায়া বলে, শুধুমাত্র আমার স্বামী না, প্রত্যেক মেয়ের জীবনে আসা পুরুষদের দিকে নষ্টামির নজর দিতে দেখা নারীদের আমি ঘৃণা করি। 2-4 টাকার জন্য যারা একটা মেয়ের সংসার ভাঙতে পারে, আর যাই হোক, তারা কখনো পতিতার বাইরের কেউ নয়। মেয়েটা ভয়তে কুঁকড়ে গেল। মায়া জোরে চিল্লিয়ে বলে, নাও গেট লস্ট। এবার মায়া ঘুরে তাকালো রাজের দিকে, এক ভ্রু উঁচু করে বলে, তো মন্ত্রীমশাই খুব মজা নিচ্ছিলেন মেয়ে নার্সের সার্ভিস? রাজ ঠোঁট কামড়ে হাসে। নার্স মেয়েটি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ক্ষোভ নিয়ে তাকালো মায়ার দিকে। নিচে পড়ে থাকা স্পঞ্জ দেখে হাতে উঠিয়ে নেয়। রাজের ক্ষতস্থান পরিষ্কার করার জন্য কিছু যন্ত্র আনা হয়, সেখানে এই স্পঞ্জ প্রয়োজন হয়। ওই স্পঞ্জ নিয়ে মায়ার পিছন থেকে আঘাত করতে নেয় মেয়ে নার্স। মায়া রাজের দিকে ফিরেছিল, তাই সে দেখতে পায় না। যেই মায়াকে স্পঞ্জ দিয়ে আঘাত করতে নিবে, রাজ ওর হাতে থাকা নাইফ দিয়ে মেয়েটির হাত বরাবর আঘাত করে। মেয়েটির হাত থেকে আবারও পড়ে যায় স্পঞ্জ। কুকড়ে বলে ওঠে, আহ! আমার বাঘিনীকে একা দেখলে হবে, তার সাথে থাকা বাঘকেও তো দেখা লাগবে। মায়া তিরস্কার করে হেসে গলা উঁচিয়ে ডাকে, তারেক। তারেক আসতেই মায়া বলে, ওকে নিয়ে যাও। তারেক নার্সকে নিয়ে যায়। রাজ বলে ওঠে, ওর চাকরি থেকে বের করে দাও। কিন্তু স্যার, আমার একটা মাত্র বউকে আঘাত করতে চেয়েছে, ওকে তো ভুগতেই হবে। মেয়েটা অলরেডি আহত। তোমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য? বিয়ে করে নিতে পারো, সুন্দরী আছে, কিন্তু দুশ্চরিত্র। বলা যায় না তোমার চোখের আড়ালে কখন অন্যের স্বামীকে দুষ্টু ইঙ্গিত দেয়। না স্যার, নিয়ে যাচ্ছি এমন মেয়েকে। মায়া রাজের দিকে ফিরে একটু ঝুঁকে রাজের মুখের উপর চোখ ঘোরালো। রাজ ওর ঠোঁট পাউট করে মায়াকে চুমু দিতে এগিয়ে আসতে নিলেই মায়া রাজের বুকের জখমের স্থানে আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে রাখে। রাজ ব্যথায় কুকিয়ে উঠে বলে, মারবে নাকি? আপনি হ্যাংলার মতো চেয়েছিলেন কেন ওই মেয়েটার দিকে? নার্সের সেবা নিতে। দাঁত বের করে হাসি দিয়ে বলে রাজ। মায়া দাঁত কটমট করে বলে, এবার আমি দিব আপনাকে সেবা। অলরেডি দিয়েছো সেবা, এবার একটু চুমু দাও। জখমে চুমু পেলে মলম লাগবে না আর। বলেই মায়াকে নিয়ে নিজের আরও কাছে ঝুঁকিয়ে দেয়। ঠিক তখনই কেবিনে ঢুকলো আদ্র, রুদ্র, শিয়া ও হিয়াসহ আরও অনেকেই। রুদ্র গলা খাকারি দিয়ে বলে, আমরা আছি ব্রো। রাজ হালকা ঝুঁকে শুধু 4 জনকে দেখে নেয়। বিরক্ত প্রকাশ করে মায়ের দিকে চোখ রেখে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। সাথে সাথেই আরেকটা কণ্ঠ ভেসে আসে, হতচ্ছাড়া, তোমার বাপকে চোখে পড়ে না? রাজ অবাকের সাথে আবারও সামনে তাকালো। মাহমুদ সর্দার কোথা থেকে এলো? রাজ তো সত্যিই তাকে দেখেনি। মায়া উঠে দাঁড়াতেই রাজ কোনো রকমে ঘাড় উঁচু করে বসে বলে, তুমি আসতে গেলে কেন? তোমার বাপ হয়ে করেছি আমি পাপ, তাই তো ছেলেকে দেখতে এসে লজ্জায় পড়তে হয়। মাহমুদ সর্দারের সাথে ছেলে নার্স ঢুকে রাজের বুকের ক্ষত পরিষ্কার করে। রাজ ওর বাবার দিকে তাকিয়ে বলে, তোমার বয়স শুধু সংখ্যায় বেড়েছে বাবা, বুদ্ধিতে না। না হলে এটা বুঝতে, ছেলে আর বৌমা যেখানে এক ঘরে, সেখানে এমন একটু লজ্জাজনক পরিস্থিতি তো থাকবেই। মায়া রাজের দিকে চোখ রেখে বলে, শাট আপ মন্ত্রীমশাই। সেই সাথে মাহমুদ সর্দারও বলেছিল। বাবা আর বউ একসাথে ধমক দিচ্ছে রাজকে। রাজ আহত দৃষ্টি রেখে বলে, আমার বাপ আর বউ হলো আমার জীবনের রোমান্সের দেয়াল। বাপ দেয়াল এটা বুঝলাম, কিন্তু বউ দেয়াল হয় কিভাবে? সে তো রোমান্সের এক অংশ। বেটা রুদ্র, বউ যদি হয় ঝাঁজে ভরা, তো দেয়াল না চাইতেও দেয়াল তৈরি হয়। আদ্র আর চোখে ইশারা করে রুদ্রকে চুপ করতে বলে। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাজের কাছে এসে বলে, তোমার বউ ক্রিমিনালদের জামিন করিয়েছে। কি বলিস? বউ আমার শত্রুকে জামিন করিয়েছে? তাহলে আর কি, আমার বউ এবার গরিব দুঃখীদের মিলাদ খাওয়ার সুযোগ করে দিবে। তোমার বউ এক প্লিজ ব্রো, তোমাকে জাস্ট আহত করেছে, তাই তোমার বউ তাদেরকে পরপারে পাঠিয়ে দিবে। এমন বউ পেতেও পরিশ্রম করতে হয় রে ভাই। আমার এমন বউ তো চাই না, আমার চাই আমার বোনের মতো চশমা পরা ইনোসেন্ট বই পড়ুয়া। রুদ্র দাঁত বের করে হেসে দিয়ে বলে, এক্স্যাক্টলি। বউ বানানোর আগে মন জয় করতে শেখো। আমার বোন তোমার এই ফুটফুটে চরিত্র কোনোদিন মেনে নিবে না। তুমি না হয় আমাদের 4 হাত এক করে দাও। হ্যাঁ, তারপর বোনের চোখে ভাই ভিলেন হোক। আগে নিজেকে আমার বোনের চোখে শুদ্ধ পুরুষ বানিয়ে দেখাও। বোন আমার এমনিতেই তোমার দিকে চুম্বুকের মতো এগিয়ে যাবে। তোমার এই সিক্রেট মিশনে আমি কিভাবে নিজেকে শুদ্ধ বানাবো? তাহলে মিশন শেষ করা অবধি অপেক্ষায় থাকো।
রুদ্র আরও ফিসফিস করতে নিবে মাহমুদ সর্দার এসে রুদ্রের কলার ধরে দাঁড় করিয়ে সরিয়ে দিল। নিজে সেখানে বসে বলে, বড়টা তো হয়েইছেই এক লাগাম ছাড়া, ছোটটাও হবার অপেক্ষা। ওর আর অপেক্ষা করতে হবে না ভাই, এটাও অমন হয়েছে। আহান সর্দার ভিতরে ঢুকতে ঢুকতে ছোট ছেলের বদনাম শুরু করলেন। রুদ্র সূচক শব্দ করে বলে, প্রেমে যদি হাজির হয় বাপ, তখন সব কিছুই দেখতে লাগবে পাপ। হিয়া চশমা হাত দিয়ে ঠিক করে ভ্রুকুটি করে বলে, নষ্ট পুরুষ সবসময় নষ্ট কথা বলে। পিয়াস আর মৌ এসেছিল ডাক্তার দেখাতে, ওরাও ভিতরে এসে সবার সাথে সাক্ষাৎ করে। মায়া মৌয়ের কাছে এগিয়ে এসে বলে, রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, কালকে আর স্ট্রিক টেস্ট করতে হবে না। কি জানালো? পজিটিভ। বলেই মাথা নিচু করে লাজুক হাসে মৌ। রাজ ভ্রু কুঁচকে দেখছে ওদের। মায়া খুশিতে আত্মহারা হয়ে বলে, মিষ্টি আনা হোক, আমার বোন আমাকে খালামণি ডাক শোনাবে। রাজ মৌয়ের দিকে তাকিয়ে হাঁ হয়ে তাকালো পিয়াসের দিকে, অবাকের সাথে বলে, বিয়ে হলো না ঠিকঠাক গুনে গুনে 2 মাস, এর মধ্যেই তুমি জীবনে ডেকে আনলে আরেক সর্বনাশ। সর্বনাশ? মায়ের কথা শুনে রাজ বলে, মধুচন্দ্রিমা করবে, স্বামী স্ত্রী কিছু সময় ঘুরবে ফিরবে, ক্যারিয়ার গড়বে, সেগুলো তো দরকার নাকি? যারা মা বাবা হতে চলেছে তাদের আপত্তি নেই, আপনি কেন আপত্তি করছেন? শালির বিয়ের খানাই এখনো হজম হলো না, শালির সন্তানের মুখটা দেখার সময় হয়ে গেল। এদিকে আমি দুলাভাই হয়ে শালির বিয়ের 1 মাস আগে বিয়ে করেও হতে পারলাম না বাপ। মন্ত্রী মশাই। সবাই মিটিমিটি হাসছে। মাহমুদ সর্দার বুঝলেন ছেলে আরো কিছু ভাষণ দিবে, তাই তিনি আহান সর্দারকে বললেন, আমরা 2 ভাই মিলে মিষ্টি আনি চলো। মাহমুদ সর্দার চলে যেতে নিলে মৌ মাথায় কাপড় দিয়ে সালাম করতে নেয়। মাহমুদ সর্দার বাধা দিয়ে বলেন, এগুলো করতে নেই, গুরুজনদের দোয়া নিতে হয়। আমরা এমনিতেই দোয়া দিব, পা ধরে সালাম করতে হবে না। মৌ এবার আহান সর্দারের দিকে ফিরলে তিনিও একই কথা বলেন, এগুলো পুরাতন মানুষের মুখের বুলি, এগুলো বিশ্বাস করতে নেই। আমরা মন ভরে তোমাদের জন্য দোয়া করব। মৌ খুশি হলো। মাহমুদ সর্দার আর আহান সর্দার বের হলেন মিষ্টি আনতে। রাজ হিসাব করছে ওদের বিয়ের কতদিন হলো। হিসাবে আসলো 2 মাস হতে আরও 1 সপ্তাহ মতো আছে। না না, 1 সপ্তাহ না, 5 দিন আছে। রাজ হেসে দিয়ে বলে, কি ব্যাপার পিউ বেবি, একে একে ছক্কা মেরে দিচ্ছ যে তুমি? বসকে হিংসা হয় নাকি যে বিয়ের বছর পেরোবার আগেই বাবা হলে? অসুস্থ রাজ, যার কিনা বেড রেস্ট প্রয়োজন, সে এখন বউ নিয়ে রোমান্স করে, তারপর আবার যাকে পারে তাকেই লজ্জায় ফেলে। পিয়াস চুপ করে থাকলেও মায়া বলে, আপনি আমার বোনাইকে লজ্জায় ফেলছেন মন্ত্রীমশাই? তোমার বোনাই যে আমার পরে বিয়ে করে আমার আগে বাবা হয়ে আমাকে লজ্জায় ফেলছে, তার বেলায় কি হবে মায়াবতী? মন্ত্রীমশাই, আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলবো না। বলেই রাজ মায়াকে একটু ইশারা করলো। মায়া রাজের দিকে একটু ঝুঁকে গেল। রাজ বলে, খালামণি হবার খবর পেয়েছো? বাবা না হয় মিষ্টি আনতে গেছে, তুমি কিছু দিবে না? আমি না হয় রোগী হয়ে বিছানায় পড়ে আছি, টাকা দেওয়া কি উচিত হবে? ওই ড্রয়ারে দেখো, মানিব্যাগে একটা স্বর্ণের চেন আছে, আমাকে অপারেশনের জন্য সব কিছু নিয়ে ওখানে রাখা হয়েছে। চেনটা আমার মায়ের, আমার মানিব্যাগে সবসময় রেখে দিতাম, আজ না হয় মৌকে দিলাম। এটা দরকার নেই, আমি কালকে ওকে কিছু উপহার দিব। হুশ, খুশির খবর পেতে গেলে কিছু দিতে হয়, এটা সর্দার পরিবারের আলাদা ভালোবাসা, তুমি দিয়ে দাও। আচ্ছা। মায়ার ড্রয়ার খুলে রাজের মানিব্যাগ নিয়ে দেখে ওখানে মায়ার ছবি। মায়া হাসি মুখে এক পাশ থেকে চেন নিয়ে মৌকে বলে, এদিকে আয় বোন। মৌ এগিয়ে আসতেই মায়া চেন পরিয়ে দিয়ে বলে, তোর দুলাভাইয়ের তরফ থেকে উপহার, আমারটা কাল পাবি। এটা দরকার ছিল না আপু, ভালোবাসা হিসেবে এটা দরকার আছে বোন। মৌ পিয়াসকে ইশারা দিয়ে এগিয়ে আসতে বলে। পিয়াস আসতেই দুজনে রাজের পায়ের কাছে এসে যেই হাত রাখতে যাবে, রাজ অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে পা সরিয়ে বলে, আমি নিজেই তো এখনও বাবা হইনি, তোমাদের কি আমাকে দেখতে বুড়ো বুড়ো লাগে? সালাম করছো কেন? আপনি আমার দুলাভাই, সালাম করব না? শালি সবসময় হয় হৃদয়ের রানী, তাকে কি করে ধরতে দেই আমার পাখানি? সবাই হেসে দেয়। শিয়া হিয়া এসে জড়িয়ে ধরে মৌকে। সবাই শুভেচ্ছা জানায়। মাহমুদ সর্দার ও আহান সর্দার ফিরে এসেছেন মিষ্টির বাক্স হাতে নিয়ে। সবাই মিষ্টি মুখ করতে ব্যস্ত। এর মাঝেই মায়ার কাছে কল আসে। মায়া ফোনে তাকিয়ে দেখে রুবি। মায়া রিসিভ করে বলে, বলো ম্যাম, মিসেস সোনালি আজকে তার বোনের মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন। হোয়াট? ইয়েস ম্যাম, আসলে উনি আপনাদের হারাতে আর কি যেন কারণে যারা ম্যামকে বীর স্যারের থেকে আলাদা করার প্ল্যান করেছে। কালকেই কোনো বিজনেসম্যানের সাথে যারা ম্যামের বিয়ে দিবে।
যারা কি রাজি? এটা জানি না ম্যাম, বীর স্যার কোনো এক মিটিংয়ে বিজি। এই সুযোগে মিসেস সোনালি নিয়ে যাচ্ছেন যারা ম্যামকে। বিয়েটা কোথায় হচ্ছে এটার আপডেট আমাকে দিবে। আর তুমি কি ওদের সাথে? হ্যাঁ ম্যাম। গ্রেট, তাহলে তোমার জিপিএস অন রাখো। ওকে ম্যাম। মায়া কল কাটতেই মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলে, কি হয়েছে? যারাকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছে মিসেস সোনালি। কোনো এক বিজনেসম্যানের সাথে বিয়ে দিবে যারাকে। বীর কোথায়? ভাই আজকে একটা কাজে ব্যস্ত, কাল সংসদে যেন আমার কোনো ক্ষতি না হয় তারই ব্যবস্থা করছে। সোনালীকে আটকাতে হবে তো। ভাইকে জানিয়ে দিচ্ছি, ও এখনই বের হোক। মো ভয়তে বলে, আর তোমার সংসদ? রুদ্র এগিয়ে এসে বলে, আমি আছি তো। হিয়া সন্দেহের দৃষ্টি দিয়ে বলে, আপনি কি করবেন শুনি? ভাবিজিকে পাহারা দিব। তাহলে ভাবির রিস্ক আরও বাড়বে। তোর ছোট মস্তিষ্কে এত চাপ দিতে হবে না, তুই বই নিয়ে পড়ে থাক। আহা, সিরিয়াস সময় ঝগড়া করো না তোমরাও প্যানিক নিও না। বীরকে যখন খেপিয়ে দিয়েছে, বীর কাউকে ছাড়বে না। একটা অ্যাকশন তো বিয়েতে হবেই। যারা বেইবির বিয়েটা আমি মিস করব। ইস। সকালবেলা মায়া কাগজপত্র নিয়ে রাজের সাথে কথা বলে। মায়া সমস্ত প্রয়োজনীয় কাগজ নিয়ে রাজের সামনে ধরে দেখিয়ে দেখিয়ে এক একটা বিষয় উপস্থাপন করে। রাজ সে কি আর তার সুন্দরী বউ রেখে এই কাগজের দিকে বেশিক্ষণ তাকাতে পারে? তার দৃষ্টি আছে মায়ার দিকে। মায়া কাগজগুলো পাশে রেখে রাজের দিকে ফিরে বলে, আমার মুখে কি ইনফরমেশন লেখা আছে মন্ত্রীমশাই? তোমার ঠোঁটে আছে মায়াবতী। কিভাবে? তোমার ঠোঁটের নড়াচড়া দেখে আমি বুঝে নিচ্ছি ওখানে কি লেখা। লুচু মন্ত্রীমশাই, কাছে আসো, একটু চুম্বন বিলাস করে নেই। আমি চেঞ্জ করতে যাব, সংসদে যেতে হবে। যাওয়ার আগে স্বামী দোয়া নিয়ে যাও। দোয়া করবেন স্বামী আমার জন্য? এভাবে দোয়া চাইলে তো দোয়া দিব না। আমার ওষ্ঠে চুম্বনের অভাব বোধ করছি। এটা পরিপূর্ণ করে এই ওষ্ঠ থেকে নিজের জন্য দোয়া নিয়ে যাও। মায়া চোখ ছোট ছোট করে চাইল। রাজ তার চাওয়া পূর্ণ করতে স্থির। ডান হাত দিয়ে মায়ার আঁচল টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, ব্যথাটা আমার বক্ষে, ভাগ্যিস হাতে না, তাহলে চুম্বন বিলাস করতে তোমাকে কাছে পাওয়া সম্ভব হতো না। মায়ার ওষ্ঠ নিজের দখলে করে নেয় রাজ। মায়া চোখ বন্ধ রেখে রাজের ভালোবাসা আদায় করছে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই মায়া উঠে দাঁড়ায়। রাজ গলা উঁচিয়ে বলে, আব্বে কে রে? মাহমুদ সর্দার দরজাটা একটু খুলে মায়ার দিকে উকি দিয়ে বলে, তোমাকে ভুল করে পয়দা করা বাপরে। আসলে আমারই মিস্টেক হয়েছে। ভুল করে তোমার বউয়ের পেটে এসে জায়গা নিয়েছিলাম। না হলে বাবার থেকে এই শাস্তি আমাকে পেতে হয় না। তোমার কপাল ভালো আমার মতো বাবা পেয়েছো। অন্য কারো সন্তান হলে তোমার স্থান হতো কবরস্থানে। রাজ সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে, আমার কপাল অতটাও ভালো না যে তুমি এত গর্ববোধ করে কথা বলছো। যে বাবা ছেলে আর বৌমাকে একা থাকতেই দেয় না, সেই বাবা সন্তানকে কবরে না পাঠিয়েও দেয় আলাদা সাজা। বেয়াদব, আমি তোমাকে সাজা দেই? আচ্ছা ধরো তুমি আর তোমার বউ দুজনে আলাপ আলোচনা করছো, আমি গিয়ে তোমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হচ্ছি। তোমার মধ্যে তখন কেমন কাজ করবে আমাকে নিয়ে? মন চাইবে না আমাকে খুন করতে? মায়া রাজের কপালে আলতো চাপড় মেরে চলে যায় শাড়ি নিয়ে। শাড়ি রাতের বেলাতেই এনেছিল, এখন গেল ওয়াশরুমে। মাহমুদ সর্দার পাশে বসে কিছুটা আহত স্বরে বলেন, তার মানে তুমি আমাকে খুন করতে চাও? কথা পাল্টাতে খুব ভালো শিখেছো, কিন্তু আসল কথাটা বুঝতে শিখলে না। বুঝেছি, আমি এভাবে হবে না। একটু সুস্থ হয়ে নেই। রাত 12টা ভোর 6টা এমন এমন সময় গিয়ে তোমার ঘরের দরজায় কড়া নাড়বো। এতে করে কি হবে? আমার দুঃখটা তুমি উপলব্ধি করবে। মায়া শাড়ি পাল্টে এসে মাহমুদ সর্দারের উদ্দেশ্য করে বলে, পাগলের সাথে কথা বাড়াবেন না বাবা। গুলিটা ওনার বুকে লাগলেও গুলির কাজ করছে ব্রেনে। ওর ব্রেন কবে ঠিক ছিল আমি তো এটাই জানি না। মায়া পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনি এখানেই থাকবেন? নার্স আসলে তো তুমি আমার ছেলেসহ নার্সকেও হাসপাতালে ভর্তি করিবে মা। রাজ এবার হা হা করে হেসে দিল। মাহমুদ সর্দারের দুশ্চিন্তার শেষ নেই। ছেলের লাগামহীন কথা তো তাও হজমের মতো, কিন্তু বৌমার যে এক এক সময় অ্যাটাক করার স্বভাব আছে এটা তো ভয়ঙ্কর। ছেলেটা এই বয়সে এসেও বৌমার হিংস্র রূপ দেখে আতঙ্কে থাকে। মায়া হাতঘড়ি পরে বলে, তাহলে থাকুন এখানে আর ছেলের পাগলামি সহ্য করুন।
আমার একটু কানের পোকাগুলো থেকে ছুটি মিলবে। আমাকে না ফাঁসালেও চলতো মা। ওনাকে পৃথিবীর আলো দেখিয়ে ফেঁসে আপনি আগেই গেছেন বাবা। রাজ এবারও হেসে দেয়। মাহমুদ সর্দারের মুখটা দেখার মতো। লোকটা লজ্জা পেতে পেতে শেষমেশ কিনা বৌমাও তাকে খোঁচা মারল এমন ছেলেকে জন্ম দেওয়ার জন্য। তারেক আসতেই মায়া সবাইকে বিদায় দিয়ে চলে যায়। সংসদে এসেছে মায়া। গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোকেরা হাজির। লাইভ হচ্ছে সেখানে। হাসপাতালের কেবিনে টিভি আছে। সেখানে লাইভ দেখছে মাহমুদ সর্দার, রাজ, আদ্র, শিয়া আর হিয়া। মায়া বের হতেই সবাই মায়াকে ঘেরাও করে ধরে। মায়া চোখের সানগ্লাস হাত দিয়ে ঠিক করে সবার দিকে চোখ রাখে। হাত উঁচিয়ে সবাইকে হাসি মুখে জানান দিল সে সবার পাশে আছে। পারফেক্ট নেত্রীর মতোই লাগছে মায়াকে। রাজ বলে ওঠে, নেতার বউ পারফেক্ট নেত্রী। মায়ার গাড়ির সামনের সিটে থেকে বের হয় রুদ্র। রুদ্রকে দেখে অবাক হলো হিয়া। ভ্রুকুচকে বিরক্তির সাথে বলে, ভাবির সেফটির প্রয়োজন ছিল, উনি গেল কোন দুঃখে, তাও আবার একা। তোর কি, তোর ওনার জন্য খুব চিন্তা হিয়া? তুই চুপ থাক। আমার ভাবির জন্য চিন্তা হচ্ছে। ভাবিকে যদি বিরোধী দল বাধা দিতে আসে, এই লোকটা কি করতে পারবে শুনি? মেয়েদের সাথে ডান্স করা ছাড়া তার কি বিশেষ গুণ আছে? আদ্র গলা খাকারি দিয়ে বলে, আমার ভাইয়ের ভালো ভালো গুণ আছে, যদি একটু পরখ করো তাহলে দেখতে পাবে। আপনার ভাইয়ের ওই গুণ দেখার ইচ্ছা নেই আমার। তাহলে চুপ থাক। রুদ্র ভাই গিয়ে ভালোই হয়েছে, যেভাবে জিম করে সকালবেলা একদম পারফেক্ট ফাইট পারবে। তুই খেয়াল করে দেখিস। না দেখার কি আছে? আদ্র ভ্রুকুটি করে চাইল শিয়ার দিকে। মনে মনে বলল, আজ থেকে গ্যারেজের পাশে জিমের ব্যবস্থা করব। একজনকে পটাতে গিয়ে আরেকজনের নজরে চলে যায় ভাই আমার। তুই তোর হবু বরকে দেখ না। আমার হবু দেবরকে দেখলে তোর সমস্যা কি? কেন দেখবি তাকে? আমার যা আনতে হবে তাই। কোনোদিন তো তোর হবু দুলাভাই নিয়ে ভাবিসনি, যা নিয়ে এত চিন্তা? তুই জেলাস কেন? কারণ ভুলবশত তুই আমার বোন। মাহমুদ সর্দার মাথায় হাত দিলেন মেয়েদের তর্ক দেখে। রাজ মিটিমিটি হেসে বলে, তোমার ভুলবশত সন্তানগুলো তোমাকে সব জায়গায় টানবে বাবা। তোমার খুব ভালো লাগছে তাই না? তুমি যেমন আফসোস করো তোমার ছেলে হয়ে আমার জন্মানোটা, তোমার ছোট মেয়েও আফসোস করে তোমার বড় মেয়ে জন্মানোটা। তোমার বউ বিপদে আছে, সেদিকে একটু তাকাও। আমার বউ বিপদে না, বরং অন্যদের বিপদে রাখে। তোমার শালাকে নিয়ে ভাবছো না? আমি তো বলবো তুমি তোমার ভাইকে নিয়ে চিন্তা করো বাবা। আমার যে শালা, সে হলো আরেক জ্বালা। তোমার ভাইকে দ্বিতীয়বার না করে দেয় বউহারা। আমার হয়েছে যত জ্বালা। মায়া শুনানি দিতে ফ্লোরে এসে উপস্থিত হয়। মায়াকে দুজন মহিলা এসে ফুলের মালা দিয়ে স্বাগতম জানায়। সবাই সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে মায়ার হয়ে জয় জয় করতে থাকে। বিশেষ করে মন্ত্রীর বউ বলে এছাড়া ব্যক্তি মায়াকেও অনেকে খুব ভালো করেই চেনে। মিডিয়ায় মায়ার অন্যায়ের বিরুদ্ধে লড়াই দেখেছে সবাই। মায়া মাইকের সামনে মুখ রেখে বলে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মন্ত্রী শাহরিমরাজ সর্দারের একমাত্র বউ মিসেস মেহরুন জাহান মায়া। সম্বোধন শুনেই রাজ বুকে হাত দিয়ে বলে, হাই মেরা বিবি। এমন ভাবে বলছো যেন পৃথিবীতে আর কারো বিবি নেই। তোমার হিংসে হয় নাকি আমি আমার বউকে নিয়ে গর্ববোধ করলে? কোনোদিন বাবাকে নিয়ে গর্ববোধ করেছো? যেদিন দাদু হবে সেদিন গর্ব করে বলবো পৃথিবীর বেস্ট দাদু হলো আমার বাবা। আদ্র রাজের এই লাগামহীন কথা শুনে এক পলক শিয়ার দিকে চাইল। ওরা দুই বোন টিভির দিকেই চোখ রেখেছে, এমনভাবে চোখ স্থির যে এদিকটায় বাবা ছেলে কি বলছে ওরা জানেই না। মাহমুদ সর্দার ভেবেছিলেন ছেলে হয়তো বাবার দুঃখটা বুঝবে, কিন্তু না, ছেলে তো তার সেই একই রয়ে গেল। এই ছেলে পরিবর্তন হবার না। তাই কথা না বাড়িয়ে টিভিতে চোখ স্থির রাখলেন। মায়া আবারও বলে, কিছুদিন আগেই আমার স্বামী মানে আপনাদের মন্ত্রী মশাইয়ের বুকে গুলি লাগে। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ, কিন্তু ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি। আজকের দিনে আপনাদের শুনানি দেওয়ার একটা কথা ছিল, যেটা তার অসুস্থতার জন্য সফল হচ্ছিল না, কিন্তু আমি তাকে সফলতা থেকে আটকাতে পারি না। তাই আমি আজ তার জায়গা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা কেউ নারাজ হবেন না। সবাই হাততালি দিয়ে বলে, মন্ত্রীর বউ যদি আমাদের দেশের কথা ভেবে মন্ত্রীকে সহায়তা করে আর সরকার সম্মতি দেয়, আমরা না করব না। মায়া সহানুভূতির হাসি দিয়ে বলে, ধন্যবাদ আপনাদের। তো শুরু করি আজকের ঘোষণা। মায়ার কাছে কাগজ এগিয়ে দিল পিয়াস। মায়া কাগজগুলো পাতা উল্টে বলতে শুরু করে,
আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থার দিকে থেকে আমরা অনেকটাই পিছিয়ে। যেখানে বাইরের দেশে চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও চলাফেরা আধুনিক ও উন্নত, আমরা এর 30% লাভবান পাইনি। চিকিৎসার ক্ষেত্রে আজকাল যে অ্যামাউন্ট আমরা ব্যয় করি সেই তুলনায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি দেখা যায় না। খাদ্যের ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। আমাদের কৃষি ব্যবস্থার কারণেই আমাদের দেহের ঘাটতি। যদি আমরা একটু ভালো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি তাহলে আমাদের শারীরিক অসুস্থতা বা যে দুর্বলতা দিন দিন দেখা দেয় এতটাও খারাপ আশা করি হবে না। সেই সাথে বাজারের যে অধিক মূল্য সেটাও একটা বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশে অনেক পরিবার আছে যারা শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এত কিছুর অর্থ জোগাড় করতে গিয়ে সঠিক খাদ্যের জোগাড় করতে পারে না। আবার চাহিদা অনুসারে যোগানের অনেক ঘাটতি থাকে। সেই যোগান ঘাটতি যেন না থাকে তার একটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের মন্ত্রী শাহরিমরাজ আপনাদের জন্য রেখেছেন। সবাই হাতের শক্তি দিয়ে তালি দিল। মায়া মৃদু হেসে বলে, একজন কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশের খাদ্য উন্নয়ন নিয়ে যেমন ভেবেছেন ঠিক তেমনই ভেবেছেন কৃষকদের নিয়েও। কৃষক নিজের পরিশ্রম দিয়ে সঠিক মূল্য পেলে বাজারের খাদ্যের মূল্য তালিকা গড়ে ওঠে। এটা নিয়ে কিছু তালিকা আপনাদের হাতে আমরা দিয়ে দিব। সেই সাথে আমাদের দেশের জন্য ভেবে রাখা একজন কৃষি বৈজ্ঞানিক যিনি এখন আমাদের মাঝে নেই, তার তৈরি সার এবং ফর্মুলা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই সারের বিশেষ গুণ হলো এটি ফসলের বৃদ্ধির সাথে ফরমালিনের যে বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করে। আশা করা যায় ফল পাকতে যে ফরমালিন অতিমাত্রায় ব্যবহার হয় সেটি এখন আর দরকার হবে না। আমাদের দেশের গরিব ভাই বোনেরাও স্বাস্থ্যকর খাবার খেতে পারবে। কৃষকরা সবাই হাততালি দিল। এছাড়া আরো কিছু ভাষণ দিল মায়া। তারপর পিয়াসের দিকে তাকাতেই পিয়াস ও তারেক এসে কৃষকদের যে দায়িত্বে থাকা তার হাতে কিছু তালিকা দিল, যেগুলো দেখে তিনি বলেন, আপনারা তাহলে সার আর ফর্মুলা পরীক্ষা করে আমাদের দিবেন। আমরা তাহলে উন্নত মাটি দিয়েই ফসলের চাষ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। মায়া নিচে নামতে নিলে কিছু মানুষ এসে মায়ার সামনে ভিড় জমায়। মায়ার হাত ধরে কিছু মহিলা যেন খুশিতে আত্মহারা, কান্নাও করেছে তারা। অনেকে আছে সেলফি নিতে চাইছে। এরা যেন একটা সেলফি নিয়ে ফেসবুকে দিতে পারলেই খুশি। মায়া সবার মন রক্ষার্থে কিছু সেলফি তুলেও নেয়। পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিল যারাকে। আয়নার সামনে বসে আছে যারা, নিজেকে দেখছে আয়নায়। সোনালি এসে দাঁড়ালো যারার সামনে। আমার নেকলেস কোথায় যারা? আমি হারিয়ে ফেলেছি খালামণি। ওটা কত টাকা তুই জানিস? অ্যাকচুয়ালি তখন আমার বাইরে ঘোরার অনেক ইচ্ছা ছিল, তুমি যেতে দাওনি, তাই আমি ওটা নিয়ে পালাই। কোথায় হারিয়ে গেছে জানি না। সোনালি হুঙ্কার দিয়ে বলে, একদম মন গড়া বানিয়ে বলবি না। খুব ভালো করে চিনেছি আমি তোকে। রাজকে বিয়ে করবি না বলেই পালিয়েছিলি তুই। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাতের ব্রেসলেট ঠিক করতে করতে বলে, মায়া মেয়েটাকে দেখেও তোমার মনে আমার জন্য সন্দেহ জাগে? আমাকে রাজ বেবির কাছে ঘেঁষতে দিত না। সে না হয় হলো না, কিন্তু আজকে তো আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে তোকে। দেখা যাক, কোনো সন্দেহ আছে নাকি? তা অবশ্য আছে। সন্দেহ থাকলেও রেখো না, চারপাশে গার্ড ভরা। তোমার হ্যান্ডসাম আসতেও পারবে না। তুমি তাকে চেনেওই না খালামণি। আমার হ্যান্ডসাম ওয়ান পিচ যে তোমাকে কোনো দিক দিয়ে এসে হারিয়ে দিবে তুমি নিজেও জানো না। তাহলে দেখাই যাক কে জেতে আজকে। ওকে, বরযাত্রী এসেছে। পিছন থেকে এমন কথা শুনে সোনালি শয়তানি হাসি দিয়ে বলে, কাজী এসেছে। সোনালি এবার যারার দিকে চেয়ে মৃদু হেসে বলে, বর এসেছে, কাজীও এসেছে, এবার উঠে পড় তাহলে। যারা গা ছাড়া ভাব দিয়ে উঠে দাঁড়ালো। সোনালির দিকে না তাকিয়ে চলে গেল বরপক্ষের সামনে। বরকে দেখে যারা ওর হাত দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে বলে, ওয়েলকাম ফর গো টু হেল। রুবি ফিক করে হেসে দেয়। এমনও বিয়ে হয় নাকি যেখানে বউ এসে বরকে চুমু দেখিয়ে বলে হেল হতে? এই মানুষদের চক্করে পড়ে এগুলো তাকে দেখতে হয়। বরের মুখ দেখে রুবি আরো বেশি হেসে দিল। কাজী বিয়ে পড়াতে ব্যস্ত। সবকিছু পরে তিনি বলেন, বলো মা কবুল।
না বললে কি করবেন? কাজী হকচকিয়ে বলেন, কনে কি বিয়েতে রাজি না? মেয়ের ভাব দেখে কি মনে হচ্ছে? নাচতে নাচতে বিয়ে করতে এসে কবুল বলতে চাইছে না কেন? বরপক্ষের ধারণা যারা একটা পাগল, না হলে বিয়েতে এমন ব্যবহার কেউ করে? সোনালি কোনো মতে সবাইকে সামাল দিল। যারাকে রাগ দেখিয়ে বলে, কবুল বল। যারা মুখ ভেঙচি দেয়। এর মাঝেই হেলিকপ্টারের শব্দ কানে আসে সবার। যারা এবার মৃদু হাসে। সোনালির দিকে তাকালো মাথা উঁচিয়ে। সোনালি ভ্রুকুটি করে। যারা বলে, বুঝো নাই কে এসেছে? হি ইজ মাই হ্যান্ডসাম। সোনালি বাইরে চলে আসে, সেই সাথে আসে অনেকেই। যারাও এসে দাঁড়ালো সিঁড়ির কাছে। মাথার ওপর ফাঁকা আকাশ, চোখ সেদিকেই স্থির। হেলিকপ্টারের দিকে তাকাতেও বীরের একপাশ দেখা যায়। যারা তো খুশিতে লাফিয়ে উঠে বলে, দিস ইজ কল্ড মাফিয়াস ম্যারেড। সোনালি তাকালো যারার দিকে। বীরের হেলিকপ্টার নিচে নামতেই চারপাশ ধুলাবালিতে ভরে গেল। কিছু গার্ড বন্দুক নিয়ে হাজির হয়, কিন্তু তাদের আর কিছুই করতে হয় না। তার আগে বীর ক্রস ফায়ার চালু করে। যারা এই দৃশ্য দেখে সিটি বাজায়।